খাতাই খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপি। প্রতি 3 দিনে একজনকে হত্যা করছে বালোচ যোদ্ধারা, ভয়ঙ্কর অবস্থা পাকিস্তানে। পুনমের ঘর ওয়াপসি, পাকিস্তানে আটক হওয়ার 1 মাস পর বাড়ি ফিরছেন বিএসএফ জওয়ান, আনন্দে ভাসছে পরিবার। 26-এর ভোটের দামামা বাজিয়ে মোদির পরই বঙ্গ সফরে শাহ, কলকাতায় একাধিক বৈঠক। রাস্তা সরু, ঢুকছে না জেসিবি, আড়িয়াদহের ত্রাস জয়ন্তের বাড়ি ভাঙতে পুরসভাকে সাহায্য এজেন্সির। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজ ঝড়, শুধুমাত্র ভগবানপুরে যেন ঘটে গেল উলটপুরাণ। জেলার প্রায় সর্বত্র সমবায়ে তৃণমূলের জয় জয়কার হলেও ভগবানপুরের সমবায়ে কার্যত ভরাডুবি হলো ঘাসফুলের। এই একটি সমবায়ে বিজেপির কাছে কার্যত গোহারা হেরেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভগবান 2 নম্বর ব্লকের কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলী নির্বাচন ছিল বৃহস্পতিবার। নির্বাচনে মোট 9টি আসনে সবকটিতেই বিজেপির জয় জয়কার দেখা গিয়েছে। প্রতিটি আসনে জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা। যেমনটা জানা গিয়েছে, এই সমবায় ইটামগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আগে এই সমবায়টি তৃণমূলের দখল থাকলেও এবার এর দখল নিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ এনেছে, এই সমবায়ে শেষ ভোট হয়েছিল 2011 সালে, তারপর থেকে আর ভোট হয়নি এই সমবায়ে। এতদিন গায়ের জোরে ভোট চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু চলতি বছর এই সমবায়ে ভোট ঘোষণা হয়, আর তারপরেই তৃণমূলকে কার্যত গোহারা হারিয়ে সমবায়ের দখল নিল বিজেপি। এই সমবায়ে মোট 462টি ভোটারের মধ্যে বৃহস্পতিবার ভোট পড়েছে মোট 397টি। এদিন সকাল 10টা থেকে বিকাল 3টে পর্যন্ত ভোট পর্ব চলে। তারপর গণনা হতেই দেখা যায় বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের জেলার প্রায় সর্বত্র তৃণমূল জয়লাভ করেছে, শুধু ভগবানপুরে নিজেদের দখলে রেখেছে বিজেপি। বর্তমান সময়ে বালুচিস্তানে ধারাবাহিকভাবে হিংসাত্মক হামলার ঘটনা ঘটছে। পাকিস্তান সরকার হয়তো দাবি করতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। সর্বশেষ রিপোর্ট থেকে জানা গিয়েছে যে 2014 সালে বালুচিস্তানে প্রতি 3 দিনে একজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এই পরিসংখ্যানটি কেবল সাধারণ নাগরিকদের, যেখানে সরকারের জন্য কর্মরত নিরাপত্তা কর্মীদের অন্তর্ভুক্ত নয়। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র ডন এবং ব্রিটেনের একটি এনজিও অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স রিপোর্টের সামনে এসেছে 2024 সালের বালুচিস্তান প্রদেশে এখনো পর্যন্ত 120 জনেরও বেশি অসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলার জন্য বালুচিস্তান লিবারেশন আর্মির মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়েছে, যেগুলি 199 জনকে হত্যা বা আহত করেছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, অসামরিক নাগরিকদের মৃত্যু বা আহত হওয়ার 76% রাষ্ট্র বহির্ভূত অর্থাৎ জঙ্গি বা বিদ্রোহী সংগঠনগুলির কারণে ঘটেছে। এর অর্থ হলো, এই ক্ষেত্রগুলি সরকারের ভূমিকা খুবই দুর্বল প্রমাণিত হচ্ছে। এওএভি রিপোর্টে বিস্ফোরক অস্ত্রের কারণে সর্বাধিক অসামরিক হতাহতের ঘটনা ঘটে এমন 15টি দেশের মধ্যে পাকিস্তানকে 7ম স্থানে রাখা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানে মোট 790 জন অসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে 210 জন মারা গিয়েছে। পাকিস্তানের কবল থেকে মুক্ত করে দেশে ফিরিয়েছে ভারত সরকার। এতদিন কড়া পর্যবেক্ষণ থাকার পর অবশেষে নিজের বাড়িতে নিজের পরিবারের কাছে ফিরছেন বিএসএফ জওয়ান পূর্ণকুমার সাউ। আজ শুক্রবার বিকেল 5টা নাগাদ হুগলির রিষড়ার বাড়িতে ফিরতে চলেছেন তিনি। খবর প্রকাশ্যে আসতে উৎসবের পরিবেশ রিষড়ায়। গত 14ই মে বন্দিদশা ঘুচিয়ে পাকিস্তান থেকে ভারতের মাটিতে পা রেখেছিলেন বিএসএফ জওয়ান পূর্ণকুমার সাউ। ভারতের ক্রমাগত কূটনৈতিক চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল পাকিস্তান। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ফেরত পাঠানো হয় পূর্ণমকে। ভারত পাকিস্তানের সংঘর্ষের মাঝে উত্তপ্ত সময়ে বিএসএফ জওয়ানের দেশে ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভারতবাসী। প্রসঙ্গত, গত 23শে এপ্রিল পহেলগাঁও হামলার ঠিক পরের দিন ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েন কর্তব্যরত বিএসএফ জওয়ান পুনম।
আটক হন পাক সেনার হাতে। এদিকে বাড়িতে বসে দিনের পর দিন অপেক্ষা করে করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। বিএসএফ জওয়ানের হেডকোয়ার্টারেও গিয়েছিলেন তিনি। সেখান থেকে আশ্বাস দেওয়া হয়েছিল পুনমকে ফেরানোর চেষ্টা চলছে, কিন্তু অপারেশন সিঁদুর ভারত পাক সংঘর্ষের মাঝে উদ্বেগ আতঙ্কে আরও বাড়ে পুনমের পরিবার। 26-এর বিধানসভা ভোটের বাকি বছরখানেক, তারই মধ্যে প্রস্তুতির তোড়জোড় শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। 21-এর ফলাফল থেকে শিক্ষা নিয়ে 26 নিয়ে বোধহয় বেশি সতর্ক বিজেপি। আরও ভালো ফল করতে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আগামী 29শে মে আলিপুরদুয়ারে জনসভা ও প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর দুদিন পর 31শে মে কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে জল্পনা, আগামী 1 জুন দিনভর তিনি একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন। এরপর 1 জুন রাত বা 2 জুন সকাল ফের দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, 31 তারিখ রাতে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নামবেন অমিত শাহ। 1 তারিখ ম্যারাথন কর্মসূচি রয়েছে তার। সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। সংসদ বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করবেন। এছাড়া কর্মকর্তাদের সঙ্গে রুদ্রধার বৈঠকের সম্ভাবনা। মনে করা হচ্ছে 26-এর বিধানসভা ভোটের আগে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে এক প্রস্ত বৈঠকে নির্বাচনী স্ট্র্যাটেজি আলোচনা করেন অমিত শাহ। যদিও সবটাই রয়েছে জল্পনা স্তরে। অমিত শাহর কর্মসূচি সম্পর্ক এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি বঙ্গ বিজেপি সূত্রে। তবে জানা গিয়েছে আগামী 26শে মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। সেখানে মোদী শাহর সফর নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি। সরু রাস্তা, ঢুকছে না জেসিবি, ফলে বেআইনি বাড়ি ভাঙার কাজ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এবার আড়িয়াদহের ত্রাস কুখ্যাত জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙতে এজেন্সির সঙ্গে কথা বলল কামারহাটির পুরসভা। জানা যাচ্ছে আগামী সপ্তাহে 2টি এজেন্সির সঙ্গে কথা বলা হবে। তাদের মধ্যে একটিকে দক্ষতার ভিত্তিতে বেছে কাজের বরাত দেওয়া হবে। জুনের প্রথম সপ্তাহ থেকে জয়ন্তের বাড়ি ভাঙার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা। আসলে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সূত্রে মেনে শুক্রবার কয়েকটি এজেন্সির সঙ্গে কথা বলেছে পুরসভা। জানা যাচ্ছে শনি ও রবিবার ছুটি থাকায় আগামী সোমবার সেসব এজেন্সির পুরসভাকে কোটেশন দেবে। যারা কর্মমূল্য কাজটি করতে পারবে তাদেরকেই জয়ন্তের প্রাসাদসম বাড়ি ভাঙার বরাত দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, জুন মাসের শুরুতে বাড়ি ভাঙার কাজ শুরু করা যাবে। এর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনের জয়ন্তের 2টি বাড়ি। একটি পৈতৃক, সেটিতে খাটাল রয়েছে। আরেকটি পৈতৃক বাড়ির কাছে জলাশয়ের একাংশ বুঝিয়ে পরিত্যক্ত জমিতে দুধ সাদা প্রাসাদ তৈরি করেছিলেন জয়ন্ত। অভিযোগ, বছর 3 আগে এই জমিটি নিজের কবজায় করে রাতারাতি সেখানে নির্মাণ কাজ শুরু করে জয়ন্ত সিং। বছর খানেকের মধ্যেই সেই জমিতে তৈরি হয়ে যায় চোখ ধাঁধানো 3 তলা প্রাসাদ।